নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আজকের মতামত, এবং আজকের মতামতের শীর্ষক নতুন সিএফএসএল রিপোর্টের নামে, ফরেন্সিক ল্যাবরেটরি রিপোর্টের নামে আবার ভাঁওতাবাজি, আবার মিথ্যে। আমার দৃঢ় বিশ্বাস কিছু মানুষ চাইছেন এই বিচার, আরজিকর ধর্ষণ হত্যার মামলা, এই বিচার চলতে থাকুক অন্তত 2026 পর্যন্ত। বিচারে কি আসবে, বিচারে কি রায় হবে, কে শাস্তি পাবে, কে না শাস্তি পাবে, কোনো দরকার নেই। চলতে থাকুক অন্তত 2026 পর্যন্ত। রাজ্য বিধানসভা নির্বাচন, আরজিকর ধর্ষণ আর খুন হয়ে উঠুক এক প্রধান ইস্যু। এদের মধ্যে এমন মানুষজন আছেন যারা আসল দোষী শাস্তি পেল কি পেল না তা নিয়ে মোটেও চিন্তিত নয়। তাদের একমাত্র লক্ষ্য পলিটিক্যাল মাইলেজ, সেটা আদায় করতে গিয়ে যদি ছাড়াও পেয়ে যায় আসল ধর্ষক বা খুনি, তাতেও এদের কিচ্ছু এসে যাবে না। কাজে একটা নির্দিষ্ট ইন্টারভেলে এক অজানা সূত্রের উল্লেখ করে নিয়ে আসা হচ্ছে নতুন নতুন তথ্যকে, এবং সঙ্গে আছে সংবাদ মাধ্যম। এদের কারো দরকার 600 কোটি টাকার জমি, আপনারা জানেন। জমির ক্যারেক্টার বদলালে সেই জমি থেকে 600 কোটি টাকা আয় হবে, অতএব সেই জমি চাই। সেই জমি না দিলে আমরা কুৎসা রুটিয়ে যাব, পরের পর কুৎসা। কারোর লক্ষ্য টিআরপি, আর কেউ বা প্রভুর নির্দেশে কথা বলা পুতুল, হিজ মাস্টার্স ভয়েস। আবার নতুন তথ্য এসে হাজির। নতুন মানে মিথ্যে তথ্য এসে হাজির বলাটা ভালো। সিএফএসএল রিপোর্ট নাকি বলছে, একটা নতুন সিএফএসএল রিপোর্ট এসেছে, সেখানে নাকি বলা হচ্ছে ওই সেমিনার রুমে ধর্ষণ হয়েছিল তেমন কোনো প্রমাণ নেই। সিবিআই চার্জশিট দিয়েছে তাদের তদন্তের ভিত্তিতে, আর সেখানে তারা 9টা সিএফএসএল রিপোর্টের উল্লেখ করেছে। 9খানা, কলকাতা, দিল্লি, চণ্ডীগড় মিলিয়ে 9খানা। তার ভিত্তিতে তারা যে চার্জশিট তৈরি করেছে তাতে বলা হচ্ছে কোন কোন প্রমাণের ভিত্তিতে কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল, কোন প্রমাণের ভিত্তিতে সিবিআই এই ঘটনাতে অভিযুক্তকে এই ধর্ষণ আর খুনের অভিযোগে একমাত্র অভিযুক্ত হিসেবে এখনো পর্যন্ত হাজির করেছে। এক, সঞ্জয় রায়ের সিসিটিভি ফুটেজ যা দেখাচ্ছে সে আরজিকর হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিং এর 3 তলাতে 8 এবং 9 আগস্টে সেখানে পাওয়া গেছে। এই সিসিটিভির ফুটেজ পুরোটা সিবিআই এর কাছে আছে। এখনো পর্যন্ত এটা নিয়ে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, খানিকটা আছে খানিকটা নেই, না, পুরোটা আছে। 2, মোবাইল ফোনের টাওয়ার জানাচ্ছে সঞ্জয় রায় সেদিন রাতে আরজিকর হাসপাতাল চত্বরেই ছিল। এই মোবাইল ফোন টাওয়ারের যে হিসেব, তা কেবল সঞ্জয় রায় নয়, প্রত্যেকটি লোক যারা ওখানে ছিল তাদের মোবাইল ফোন টাওয়ার চেক করা হয়েছে। 3, ধর্ষিতা মৃতার দেহে যে অন্য ডিএনএর অস্তিত্ব ছিল তা সঞ্জয় রায়ের। 4, ধর্ষিতা মৃতার রক্ত মাখানো সঞ্জয় রায়ের জিন্সের প্যান্টের জুতো যা কলকাতা পুলিশ 12ই আগস্ট ওই ব্যারাক থেকে উদ্ধার করেছে। 5, শর্ট হেয়ার বা পিউবিক হেয়ার যা ঘটনাস্থলে পাওয়া গেছে সে যারাই কালেক্ট করুক, খানিকটা কালেক্ট করেছেন কলকাতা পুলিশ, পরে কালেক্ট করেছেন এই দিল্লি সিএফএসএল, কিন্তু তা আইদার এই মহিলার, এই মেয়েটির, আর না হলে ওই সঞ্জয় রায়ের। 6, ব্লুটুথ ইয়ারফোন যা নাকি সঞ্জয় রায়ের মোবাইল ফোনের সঙ্গে অটোমেটিক্যালি পেয়ার হচ্ছিল, তা পড়েছিল ওই ঘটনাস্থলে। ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে সঞ্জয় রায় যখন কনফারেন্স রুমে ঢুকছে সিসিটিভিতে তার কাঁধে ওই ব্লুটুথ ছিল, বার হবার সময় ওটা দেখা যায়নি। 7, সঞ্জয় রায়ের গ্রেপ্তারির পরেই যে মেডিকেল এক্সামিনেশন হয় তাতে তার গায়ে বেশ কিছু আঁচড়ের দাগ পাওয়া গেছিল। স্ট্রাগল হয়নি, না, হয়েছিল, হওয়ার জন্যেই এই আঁচড়ের দাগ পাওয়া গেছিল। তার মেডিকেল এক্সামিনেশনে এই আঁচড়ের দাগের প্রত্যেকটা দাগের অনেকগুলো ক্ষত, তার বিবরণ আছে, যা 24 থেকে 48 ঘন্টা আগের, অর্থাৎ ওই ঘটনার সময়ের, তাকে চিহ্নিত করা হয়েছে। যে ক্ষতগুলো অভিযুক্তর গায়ে পাওয়া গেছে তা চার্জশিট অনুযায়ী খুব ধারালো কিছুর আঘাত নয়। মনে করা যেতে পারে যে এই আঘাত ওই মেয়েটি নিজেকে বাঁচানোর জন্য করেছিল, অর্থাৎ বাঁচানোর জন্য একটা ধস্তাধস্তি হয়েছিল, খুব বেশি হয়নি। কেন হয়নি পরে আসছি সেটা নিয়ে। 9, মেডিকেল টেস্ট বলছে সঞ্জয় রায় যৌনতা সম্পর্কিত কাজে সম্পূর্ণ সক্ষম। 10, সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি অফ কলকাতা মৃতার অন্তর্পাশে যে ছেঁড়া অবস্থা পেয়েছে, ধর্ষণের সময় শারীরিক বল প্রয়োগের সময় তা হয়েছে বলে তারা মনে করেছেন।
11 ওই সিএফএসএল জানাচ্ছে মৃতার ছেঁড়া কুর্তিও একই রকমের বলপ্রয়োগের ইঙ্গিত দিচ্ছে, অর্থাৎ টাসল নেই, স্ট্রাগল নেই, বলপ্রয়োগ নেই, না আছে, সেগুলো সিএফএসএল রিপোর্টেই আছে। এই 11টা প্রমাণের ভিত্তিতে সিবিআই তার চার্জশিট 16.28 পরিচ্ছদে লিখছে যে দ্যাট ডিউরিং ইনভেস্টিগেশন কন্ডাক্টেড সো ফার ইনভলভমেন্ট অফ অ্যাকিউজড সঞ্জয় রায় হ্যাজ বিন ক্লিয়ারলি এস্টাবলিশড ইন দ্য কমিশন অফ অফেন্সেস পানিশেবল আন্ডার সেকশন 64, 66, 103(1) অফ বিএনএস 23, মানে 2023। ওই যে 11টা বিষয়, তার প্রত্যেকটাই সিএফএসএল কলকাতা, দিল্লি, চণ্ডীগড় থেকে আনানো হয়েছে। যেখানে অভিযুক্ত সঞ্জয় রায়ের শরীরে যে ক্ষতচিহ্নগুলো দেখা গেছে তার ডিএনএ ম্যাচ করানো হয়েছে, মৃতার শরীর বা জামাকাপড় থেকে রক্ত, দেহরস বা শর্ট হেয়ার ইত্যাদির ডিএনএ টেস্ট করা হয়েছে। এবং এই টিম, এই যে বলা হচ্ছে যে নতুন সিএফএসএল রিপোর্ট, এই টিম 14ই আগস্ট কলকাতায় এসেছিল। তাদের রিপোর্ট আজ নয়, বহু আগেই 11 নভেম্বর জমা পড়েছে। 14ই আগস্ট তারা এসেছিলেন, তারা এসে ডিটেল ইনভেস্টিগেশন করেছেন, একে ক্রাইম সিন রিপোর্ট বলে। এই যে রিপোর্ট, এই রিপোর্ট 14 পাতার, এই রিপোর্ট তারা জমা করেছেন 11ই নভেম্বর। 12ই নভেম্বর তা হাতে পাওয়া গেছে। এটা নতুন না, এই এবং অন্য রিপোর্টের ভিত্তিতেই এই রিপোর্ট এবং অন্য রিপোর্ট, অন্য আরো 8খানা সিএফএসএল রিপোর্ট আছে, আরো বিভিন্ন প্রমাণ আছে, বিভিন্ন সাক্ষ্য আছে, সব মিলিয়ে সিবিআই চার্জশিট দিয়েছে। অর্থাৎ চার্জশিটের পরে এটা বেরোচ্ছে এমন নয়, চার্জশিটের পরে এই তথ্যগুলো বেরোচ্ছে এমন নয়, চার্জশিটের আগে সেগুলো বেরিয়েছে। অর্থাৎ এগুলো যা যা পাওয়া গেছে সেগুলো তদন্তের মধ্যে এসেছে। হঠাৎ সোমাবলছির দল এসে হাজির, আবার একটা সিএফএসএল রিপোর্ট। কবে এলো ভাই? 14 আগস্ট যে ময়না তদন্তে এসেছিলেন এই টিম, তারা চার্জশিট দেবার পরে তাদের রিপোর্ট পাঠাচ্ছেন। বহু আগে, সম্ভবত রাজীব গান্ধীর সেই বোফোর্স কেলেঙ্কারি নিয়ে এক পথনাটিকাতে উৎপল দত্ত নিজেই অভিনয় করতেন, দেখেছি। সেখানে তারা একটা ডায়লগ ছিল, প্রমাণের প্রমাণ চাই, প্রমাণের প্রমাণ চাই। এখন দেখে শুনে মনে হচ্ছে এই ডাক্তারবাবুরা, পেটোয়া মিডিয়ার লোকজন সিবিআই তদন্ত চেয়ে বসবেন এবং চাইছেন, প্র্যাকটিক্যালি সেটাই চাইছেন। তো হোক সেই তদন্ত, এখন সিবিআই তদন্ত সিবিআই করবে, পুলিশ করবে, যে কেউ তদন্ত করুক, তদন্ত যে কেউ করতে পারে এবং ইট শুড বি মেড ওপেন। চলুক তদন্ত, চলুক। কতদিন ধরে চলবে, কতদিন দীর্ঘায়িত হবে এই মামলা, সেটাই দেখার। এবং খুব স্বাভাবিক যে সেই তদন্ত যদি চালু হয় তাহলে এই বিচারকে বন্ধ রাখতেই হবে, আর একটা নতুন তদন্ত হবে, বিচারও চলবে, হয় নাকি কখনো? সেটাও খোলসা করে বলে ফেলুন যে আপাতত বিচার স্থগিত থাক, সিবিআই এর যে তদন্ত কম্প্রোমাইজ, তাকে বিশ্বাস করা যাচ্ছে না, অতএব সেই তদন্তের বিরুদ্ধে হে মহামান্য আদালত, আপনারা আরেকটা সিবিআই তদন্তের আদেশ দিন। কারণ আর যাই হোক, আমাদের দেশ তো সার্বভৌম দেশ, এখানে তো তদন্তের জন্য এফবিআই কে ডাকা যাবে না। এদিকে এই ধরনের অপরাধের তদন্তের জন্য মাত্র 2টো এজেন্সি আছে আমাদের দেশে। কলকাতা পুলিশের ওপর ধর্ষিতার মৃতার বাবা মায়ের এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ভরসা নেই, সেই জন্য তদন্ত সিবিআইকে দেওয়া হয়েছে এবং সেই সিবিআইও নাকি তদন্ত করছে না। আর সেটা জানানোর জন্য একটা সিএফএসএল রিপোর্টের কথা বলা হচ্ছে, যেন ওই 9টা রিপোর্টের বাইরে আর একটা এসেছে। না, হতেই পারে না, হয় না, হয়নি। সাংবাদিকতার নামে ভাঁওতাবাজি হচ্ছে, চূড়ান্ত ভাঁওতাবাজি। গতকাল সন্ধ্যে থেকে অনলাইন পোর্টাল, কয়েকটা টিভি চ্যানেল বিরাট করে খবর লেখা হচ্ছে, দেখানো হয়েছে। আজকে সকালবেলায় ফ্রন্ট পেজ খবর, বহু খবর, গণশক্তি সমেত ফ্রন্ট পেজে এই ছাপানো হচ্ছে। আপনারা খেয়াল করে দেখুন, সেখানে 11/9 এই রিপোর্ট তৈরি হয়েছে। অর্থাৎ যে চার্জশিট তৈরি হয়েছে তার ঢের আগে দেখানো হয়েছে যে সিএফএসএল এক রিপোর্ট জমা পড়েছে, যাতে বলা হচ্ছে, কি বলা হয়েছে এখানে, সেটা আবার নতুন করে বলা হয়েছে। কি বলা হয়েছে এখানে? আরজি করের ওই বিল্ডিং এর সংকীর্ণ প্যাসেজ দিয়ে, মানে ওই টিভি ডিপার্টমেন্ট পার করে চেস ডিপার্টমেন্টের শেষে সেমিনার রুমে কেউ গেলে নজরে পড়বে না, তা হওয়াটা অস্বাভাবিক, মোস্ট আনলাইকলি, এই কথাটা ব্যবহার করা হয়েছে রিপোর্টে। মোস্ট আনলাইকলি, যে এখান দিয়ে কেউ যাবে চোখে পড়বে না। 2, তারা ধর্ষণ খুনের জায়গাতে আততায়ী এবং ধর্ষিতা মৃতার স্ট্রাগল, ধস্তাধস্তির তেমন কোনো চিহ্ন দেখতে পাননি। মানে গোটা ঘর জুড়ে, একটা সেমিনার রুম বিরাট বড়, সেখানে সেই ছোটাছুটি হয়নি একটা।
কেবলমাত্র যা পাওয়া গেছে ওই বিছানাটার মধ্যেই পাওয়া গেছে, সেখানে তার ল্যাপটপটা পড়ে আছে, সেখানে তার তার রক্ত পড়ে আছে, এবং সেই রক্ত পড়ে থাকার মধ্যেও বলছে যে এক্স্যাক্টলি সেই জায়গায় মাথার দিকে এবং তলপেটের দিকে রক্ত এবং সেইভাবেই সেই চাদরেও সেইভাবেই রক্ত পড়ে আছে। 14 আগস্ট তারা যখন এই তদন্তে গিয়েছিলেন তখন ওই প্লেস অফ অকারেন্স, ওই সেমিনার রুম থেকে তারা কিছু পেয়েছেন যা তারা জমা দিয়েছেন সিবিআই এর তদন্তকারী টিমের হাতে। সেই তালিকাতে কিছু চুল, কিছু ছেঁড়া কাগজের টুকরো, কিছু রক্তমাখা কাপড়ের টুকরো। রক্তমাখা কাপড়ের টুকরোটা বলে রাখি, ওখানে যে বেডশিটটা ছিল তাতে যে রক্ত লেগেছিল, এর আগে সিএফএসএল এ যারা এসেছিলেন তারা ওটা কেটে নিয়ে গেছিলেন টেস্ট করার জন্য। তো কিছু টুকরো ওখানে সেই কাপড়ের টুকরো পড়েছিল, সেটা এই নতুন সিএফএসএল টিম আবার সেটাকেও জমা দিয়েছে। আর একটা কাগজের ছেঁড়া টুকরো, অনেকগুলো ছেঁড়া টুকরো কুচি কুচি করে ফেলা, একটা শেষ হয়ে যাওয়া ওষুধের স্ট্রিপ পেয়েছেন। চিৎকার করে বলা হচ্ছে এই তথ্য এখন সামনে আসছে, এদিকে তদন্ত শেষ করে সিবিআই চার্জশিট দিয়ে দিয়েছেন, কাজে এগুলোর তো প্রশ্নই থেকে গেল, তাহলে এটা কিসের তদন্ত? কাজেই জুনিয়র ডক্টরস ফ্রন্ট থেকে ধেড়ে খোকারা এই তদন্ত মানবো না, আবার রাস্তা দখল করো, রাত দখল করো, আবার তদন্ত চাই বলে পথে নামার ডাক দিয়েছেন, এবং আবার এক বিরাট মিথ্যেকে আশ্রয় করে আসলে বাজারে টিকে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আসুন সত্যিটা জেনে নিই। এই সিএফএসএল টিম দিল্লি থেকে এসেছিলেন 14 আগস্ট। তারা তাদের রিপোর্ট জমা করেছেন 11 নভেম্বর। তাদের রিপোর্টের নাম্বার হলো সিএফএসএল দিল্লি /16। এবারে সিবিআই যে /16 এরপরে রয়েছে, একটু বলে নি এটা, এখানে যে দেওয়া রয়েছে সেটা হচ্ছে এই /1648/BIO/90/24। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে ডেটেড 11/9, এটা হচ্ছে গিয়ে এই রিপোর্টের নাম্বার। এবারে সিবিআই যে চার্জশিট দিয়েছে সেটা দেখুন, তাতে 9টা সিএফএসএল রিপোর্টের কথা বলা আছে, তার মধ্যে 6 নম্বরে এই রিপোর্ট, মানে এই রেফারেন্স নাম্বারের রিপোর্টটাও আছে। মানে সিবিআই এই রিপোর্ট হাতে পেয়েছে 11 তারিখ বা 12 তারিখ, 11 তারিখ সই করেছে, 12 তারিখ পেয়েছে সম্ভবত। তারা এই রিপোর্টের ভিত্তিতে তদন্ত করেছে, আর এই রিপোর্ট আদালতেও পেশ করা হয়েছে। শুধু তাই নয়, এই রিপোর্ট যিনি তৈরি করেছিলেন তার নাম এই চার্জশিটের সাক্ষী হিসেবে আছে। কেবল সাক্ষী না, কেবল তার নাম নয়, এখানে যারা টিমে আছেন, বিকে মহাপাত্র, ডিডি বায়োলজি, এডি তিওয়ারি, পিকে গৌতম, অনুজ কুমার ভাটি, মিথিলেশ ঝা, এই 5জনের সাক্ষী নেওয়া হয়েছে এবং এই তথ্যগুলো জমা করা হয়েছে। বিচারক শুনেছেন এই 5 জনের সাক্ষ্য প্রমাণ, মানে এরা এসে বিচারককে বলেছেন, হ্যাঁ হুজুর আমরা এই দেখেছি, এই পেয়েছি, এই ব্যাপার। কাজে এগুলো দেখা হয়নি, শোনা হয়নি, সিবিআই জানে না, বিচারক জানে না, বিচার জানে না, হয়ে যাচ্ছে সব, না, এরকম না। এরা সাক্ষীতে এই 5 জনই, এই যারা দিল্লি সিএফএসএল এর যে 5 জন যারা এসেছিলেন তাদের নাম্বার হচ্ছে গিয়ে 64, 65, 66, 67, 68। 64 থেকে 68 এই সাক্ষীর নাম্বার, তাদের সাক্ষ্য নেওয়া হয়েছে। বিচারক সাক্ষ্য প্রমাণ দেখেছেন, সাক্ষীদের কথা শুনেছেন। কাজেই যারা হঠাৎ করে এক নতুন আবিষ্কারের কথা বলে ইউরেকা এবার তারপরে উন্মাদ হয়ে উলঙ্গ হয়ে চিৎকার করছেন, তারা আসলে সেই মিথ্যেবাদীর দল যারা এই চিৎকার করে তাদের অন্য এজেন্ডাকে সামনে নিয়ে আনার চেষ্টা করছেন। এই রিপোর্টে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয় এই রিপোর্টে আছে, তা হলো সত্যি ওই আরজি করের বিল্ডিং এর টিবি ওয়ার্ড পার করে চেস্ট ওয়ার্ড দিয়ে আসতে হবে একেবারে শেষে, যার ম্যাপও এই রিপোর্টে দেওয়া রয়েছে। আর সেখানেই আছে সেই সেমিনার রুম। রিপোর্টে একটা কথা খুব জরুরি আর সত্যি, যে এখান দিয়ে আসতে গেলে, অর্থাৎ এই যে ম্যাপ আছে সেই ম্যাপ অনুযায়ী তাকে আসতে গেলে ওখানে যারা কাজ করছেন তার নজরে পড়তে হবে। মানে মোস্ট লাইকলি নজর এড়িয়ে যাবে, মোস্ট আনলাইকলি। কাদের নজরে? ওখানে স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দারা তো বসে নেই, ফেলুদা বোমকেশও বসে নেই, ওখানে ছিলেন আছেন নার্স, ওয়ার্ড বয়, ডাক্তারবাবুরা। রাত 3টে সেই নজরদারি কম হবে, রাত 3টে লোকজন কম হবে, তবুও কেউ ঢুকলে নজর এড়ানো যাবে না। কাজেই সঞ্জয় ঢুকেছে, সেটা কি কেউ নজর করলো না? সেরকম ভাবে নজর করার কথাই নয়, কারণ এর আগে ওই সঞ্জয় রায় এই হাসপাতালে এই দীর্ঘ 2 বছর ধরে, মানে মাত্র 3 মাস আগে, সে রোগী তাদের সুবিধা অসুবিধে দেখার জন্য যে ভলেন্টিয়ার লাগে সেই ভলেন্টিয়ার টিমের দায়িত্বে ছিলেন, এবং তিনি যে সরে গেছেন সেটাও এখানকার কেউ জানে না। তারা জানে সঞ্জয় এখানকারই, তার ডাকে ওয়ার্ড বয়রা ছুটে এসেছে। পেশেন্ট পার্টি ডাক্তারদের ওপরে চড়াও হলে কোনো কারণে, যখন ঝামেলা হয়,
সামাল দিয়েছে এই সঞ্জয় রায়, এক ধরনের গুন্ডামি। তার রুক্ষ আর বাজে ব্যবহারের জন্য সেটাও সবাই জানতো, তাকে তারকাটা সঞ্জয় বলে ডাকাও হতো। কিন্তু এটাও কথা যে তাকে ডাক্তারবাবুদের কেউ কেউ, নার্সিং স্টাফেদের অনেককে চিনত। তার অনায়াস যাতায়াত ছিল আরজি করে সব ওয়ার্ডে, যে কোনো ওয়ার্ডে সে ঘুরে বেড়াতো, এদের থেকে বেরোতো, ওদের থেকে ঢুকতো, কেউ তাকে আলাদা করে নজর করার কোনো কারণ ছিল না। কিন্তু যেটা আরো গুরুত্বপূর্ণ সেটা হলো, যারা এই অভয়াকে বাইরে মেরে খুন করে এখানে ফেলে দিয়ে যাবার তত্ত্ব ভাসাচ্ছেন, তাদের জিজ্ঞেস করছি এই রিপোর্ট অনুযায়ী সেই ডেড বডিটা কিভাবে আনা হবে। প্রথম কথা, এখানে ঢোকার জন্য একটা প্যাসেজে একটাই সিসিটিভি লাগানো আছে, তো বাইরে থেকে কেউ আসলে সিসিটিভিতে ধরা পড়বে। তারপরে এখানে একজন সঞ্জয় রায় যে এখানে আনাগোনা করে, যে এখানে যাতায়াত করে, পরিচিত মুখ, যাচ্ছে আসছে, একটা লোক চলে গেল, ঠিক আছে, কিন্তু একটা ডেড বডি আনা হচ্ছে, কিভাবে আনা হলো? ওই জানে ভিদো ইয়ারোর মতো চাকা লাগিয়ে, না মিস্টার ইন্ডিয়ার মতন ম্যানেজ করে ঢুকিয়ে দেওয়া হবে? হ্যাঁ, একটাই এন্ট্রি রুট ছিল, সেখানে সিসিটিভি ছিল, সেই সিসিটিভিতে ধরা পড়তো। গভীর রাত হলেও নার্স, আয়া, ওয়ার্ড বয়, ডাক্তারবাবুদের চোখ হারানো অসম্ভব, কারণ একটা ডেড বডি আনতে অন্তত দুজনকে লাগবে। হ্যাঁ, এই সবই এসেছে তদন্তের আওতায়। এটাও বলা হয়েছে এই রিপোর্টেই যে পাশাপাশি সবকটা ঘরের থেকে, মানে এরকম তো হতে পারে যে সিসিটিভির পরে যে ঘরগুলো আছে সেখানে কোথাও তাকে খুন করা হয়েছে। এই টিমের এদের রিপোর্টেই বলা হচ্ছে যে পাশাপাশি সবকটা ঘর থেকে ওনারা বায়োলজিক্যাল এভিডেন্সের খোঁজ করেছেন। মানে আপনি রক্তের দাগ, রক্ত পড়েছে, আপনি জল দিয়ে ধুয়ে দিলেন, তাতে রক্তের দাগ যাবে না, একটা চুল কোথাও লেগে থাকবে। এবং ওনারা যে ইকুইপমেন্ট নিয়ে কাজ করেন, ফ্লাড লাইটের মতন লাইট করবেন, সেখানে ইউভি রে দেবেন, সেখানে রক্তের দাগ যদি মুছেও ফেলা হয় সেগুলোকে বার করার জায়গা রয়েছে। তারপরে যদি খাঁজ থাকে সেখান থেকে স্যাম্পল কালেকশন করে সেগুলোকে আলাদা করে টেস্ট করা হবে। এই সমস্ত টেস্ট করে পাশাপাশি সবকটা ঘরের খোঁজ করেছেন যে এখানে কোথাও হয়েছে কিনা, যদি কোনো রক্ত লেগে থাকে, দেহরসের হদিশ মিলে ইত্যাদি কিছুই পাওয়া যায়নি বলে এই রিপোর্টে বলা হচ্ছে। তার মানে পাশাপাশি কোনো রুমে খুন হয়নি, পাশাপাশি কোনো রুমে খুন করে এখানে ফেলে দেওয়া হচ্ছে না। তাহলে বাইরে থেকে আনতে হবে। বাইরে থেকে আনতে হলে সিসিটিভি দরকার। বাইরে থেকে আনতে হলে ওইখানে লোকজন আছে, তাদের চোখে পড়বে, ওনারাই বলছেন চোখে পড়বে। এই রিপোর্টে বলা হচ্ছে এখান থেকে কেউ যাতায়াত করলে সে মানুষের চোখ এড়িয়ে যেতে পারবে না। যারা রিপোর্টটা তুলে একটা জিনিস প্রমাণ করতে নেমে পড়লেন, তারা ভাবছেন না যে একটা লোকের যাতায়াত চোখে পড়বে না, সেখানে একটা গোটা লাশ বাইরে থেকে আনাটা অসম্ভব। আর সেই জন্যই খারিজ করে দেওয়া হয়েছে এই বাইরে থেকে খুন করে আনার তত্ত্বটা। বরং বলা ভালো আর একটা কথা, সঞ্জয় রায় বক্সিং চ্যাম্পিয়ন ছিল, সে জেলা রিপ্রেজেন্ট করেছে, সেদিন সে উত্তেজিত ছিল, মদ খেয়েছিল, সামান্য বাধার পরে ওই শীর্ণকায় মেয়েটিকে তার ভাষায় মাথাটা ঠুকে দিয়েছিলাম। হ্যাঁ, প্রথমবার ধরা পড়ার পরে তখন তার মধ্যে গিল্ট কনসিয়াস কাজ করছে, সে যে নির্দোষ সেই কথাটা তাকে বোঝানো হয়নি, এখন তাকে বোঝানো হয়ে গেছে। সে চিৎকার করছে আমি নির্দোষ। তখন সে জানে আমি ধরা পড়ে গেছি, আমার ফাঁসি হবে, বলছে আমাকে ফাঁসি দিয়ে দিন। সেই তখন বলেছিল, হ্যাঁ প্রথমবার ধরা পড়ার পরে বলেছিল, কবুল করেছিল, মাথাটা ঠুকে দেওয়ার পরে সে এলিয়ে পড়েছিল, আর কোনো শব্দ করেনি। হ্যাঁ হয়েছিল এটাও বলতে পারবো না, কিন্তু হয়ে থাকতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে, বা এরকমটাই হয়েছে। রইল বাকি ওই টিমের আরো কিছু তথ্য পাওয়া, তো সেগুলোও তো জমা পড়েছে। ওই যে ওইখান থেকেই ওই প্লেস অফ অকারেন্স যেখানটায় খুন হয়েছে বলে বলা হচ্ছে, সেই প্লেস অফ অকারেন্স থেকে যা যা পাওয়া গেছে, কাগজের টুকরো হোক, আরো কিছু চুল হোক, একটা ওষুধের স্ট্রিপের খালি স্ট্রিপ হোক, যা যা পাওয়া গেছে সেগুলো, একটা মোবাইল ফোনের ব্যাক কভার, সেগুলো সব কিন্তু ওখানে দেওয়া হয়েছে, সেগুলো সব কিন্তু ওই সিবিআই এর হাতে দেওয়া হয়েছে, সেগুলো ফরেন্সিক টেস্ট হয়েছে, তার রিপোর্টও আছে। সেখানে যদি একটা চুল এরকম থাকতো অন্য কারোর, তাহলে বোঝা যেত যে না এই দুজন ছাড়া আরেকজনের চুল আছে। তাহলে অজানাটা কি? তদন্তের এমন কোনো জায়গা নেই যাতে ধোঁয়াশা আছে আপাতত এখনো পর্যন্ত। এবার সেই তদন্তের ভিত্তিতে কোন সত্যটা উঠে আসে সেটা দেখার, কিন্তু তা দেখার আগেই দ্রোহের আগুনে রুটি সেঁকে নেবার জন্য হাজির কিছু লোকজন। আগে বলেছি, আবার বলছি, আবার বলবো,
আরজি কর আন্দোলনের সময় যা হয়েছে তা অভূতপূর্ব। এত মিথ্যে আর এত দিক থেকে তা ছড়ানো হয়েছে যে একটা সময় মনে হচ্ছিল এই মিথ্যের বন্যায় মানুষ ভেসে যাবে। কিন্তু ওই যে আমাদের ঠাকুর বলেছেন, মানুষের ওপরে বিশ্বাস হারানো পাপ। আমরা দেখলাম মিথ্যের জাল ছিঁড়ছেন মানুষ নিজেই, আর ক্রমশ পিছু হটা সেই ভুয়ো আন্দোলনজীবীর দল এখন যতটা মাটি কামড়ে পড়ে থাকার চেষ্টা করছে, ততই তাদের মাংস, ছাল, চামড়া খসে পড়ে কঙ্কালসার চেহারাটা বেরিয়ে আসছে। এই আন্দোলনের শুরু থেকেই কিছু স্বার্থান্বেষী মানুষ জড়িয়েছিল, যাদের আমরা বলি স্টেক হোল্ডার, যাদের আমরা স্বাস্থ্য ব্যবস্থার থেকে টাকা আসে, সেটা কোনো এক ডাক্তারের বড় কর্পোরেট হাসপাতালের অংশীদারিত্ব হোক, কোনো এক বিপ্লবী গার্ডেন রিচের সর্বহারা নেতার ডায়াগনস্টিক সেন্টার হোক, বা আরজি করের আগে লুটপাট করে খাওয়া কোনো এক মহান সাজা ডাক্তার যিনি বকরার হিসেবে বাদ পড়েছিলেন, সেই সমস্ত স্টেক হোল্ডাররা কদিনের মধ্যেই বুঝে গিয়েছিলেন এই সুযোগ এসেছে, গোটা হিসেবটাকে পাল্টে দিয়ে তারাই হয়ে উঠবেন একচ্ছত্র অধিপতি। আসলে এটা সেই স্টেক হোল্ডারদের বকরার লড়াই ছিল। বকরা পাওয়া না পাওয়া, কম পাওয়া বেশি পাওয়া, এরা ছিলেন মাথায়, মানে নীতি নির্ধারক কমিটি বলতে পারেন। এদের অনেকেই সামনেও আসেননি, অপেক্ষা করছিলেন সম্পূর্ণ জয়ের। এরপরে ছিল জুনিয়র ডাক্তারদের সংগঠন, যারা এক থ্রেড কালচারের পাল্টা গড়ে ওঠা আর এক থ্রেড কালচারকে সরিয়ে দিয়ে নিজেদের নতুন থ্রেড কালচার রেজিম তৈরি করার চেষ্টায় নেমেছিলেন। আমরা দেখলাম ছাত্ররা, কোন ছাত্র আন্দোলনে আমরা এমনটা দেখেছি? ছাত্ররা ছাত্র আন্দোলনে নেমে সরকারের সঙ্গে আলোচনার মধ্যে বলছেন তাদেরই সতীর্থ ছাত্র, তারা 10 নম্বর পেতে পারে না, তারা সব টুকে পাস করেছে। কোন ছাত্র আন্দোলনে এই কথা বলা হয়েছে? বলেছেন এরা? একবারও বলেননি কেন তাদের কলিগরা ওই কর্মবিরতির নামে জালিয়াতি করেছেন, সেটা বলেননি। আসলে এরা আর একটা থ্রেড কালচারের রেজিম করার চেষ্টায় নেমেছিলেন। তারা ওই শুরুয়াতের দিনগুলোতে বুঝে ফেলেছিলেন যে নতুন গড়ে ওঠা রেজিমকে ভেঙে তাদের সিন্ডিকেটের হাতে চলে আসবে সব ক্ষমতা। তারা সেই লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলেন। মাথায় ঘাঘু লোকজন তো ছিলেন, আর তার সঙ্গে এসে গেল হঠাৎ তৈরি হওয়া আবেগে উত্তাল বহু মানুষকে। তারা সাধারণ মানুষজন, তাদের এক অংশ বামপন্থী, এক অংশ গণতান্ত্রিক উদার, আর এক অংশ বড় অংশ কিছুই নয়, ভালো মানুষ। এই ঘটনায় বিচলিত কিছু মানুষ তাদের কন্যা, তাদের সন্তানদের নিরাপত্তাহীনতা নিয়ে চিহ্নিত, তারাও এসেছিলেন। 9 তারিখের ঘটনার পরে 14 তারিখে হঠাৎ করেই মানুষের ঢল নামলো রাত দখলে, আর সেই রাতেই আরজি করের সামনে সাকসেসফুল অপারেশন, ব্যারিকেড ভেঙে নাকি প্রমাণ লোপাট করা হয়েছে। 9 তারিখ থেকে সেগুলো আরজি করের সামনে ফেলে রাখা ছিল, তাই তৃণমূলীরা ব্যারিকেড ভেঙে প্রমাণ লোপাটে নামলো, এটাই বলা হচ্ছে। আবেগতাড়িত 14 তারিখ রাত দখলে যারা নেমেছিলেন তাদের অনেকে সেটা বিশ্বাস করলেন। হ্যাঁ, ওটাই ছিল পিক পয়েন্ট। এবার সেই পিক পয়েন্টকে আরো উচ্চতা দেওয়ার জন্য, আরো উপরে নিয়ে যাওয়ার জন্য মিথ্যের পর মিথ্যে, মিথ্যের পর মিথ্যে বলা হতে লাগলো। আর ওই 14 তারিখ থেকে এই আবেগের আগুনে রুটি সেঁকে নিতে আর এক দল মাঠে হাজির হলেন। তারা হলেন সেলিব্রিটি, এরা হলেন অতৃপ্ত আত্মা, এদের আরো কিছু পাওয়ার আছে। এরা কেউ নৃত্য, কেউ শিল্প একাডেমির চেয়ার পাননি, কেউ বঙ্গবিভূষণ পাননি, কেউ বঙ্গবিভূষণ পেলে বিধানসভা পাননি, সেই তারা মাঠে নেমেছিলেন। এই অংশের কাছ থেকে খুব একটা ধারাবাহিকতা আশা করা যায় না, কাজেই ওনারা যেই দেখেছেন ভিড় পাতলা, অমনি নিজের কাজে মন দিয়েছেন। পাতপেড়ে যে ডিরেক্টর সাহেব রাস্তায় এসে বসেছিলেন বিপ্লব করবেন বলে, বিপ্লবের আগুনে সেঁকছিলেন পরিবার সমেত, তিনি তার চৌহদ্দিতেও এখন নেই। এখন তাকে ডাকলে আর পাওয়া যাবে না, কারণ পাবলিকই নেই, উনি এসে কি করবেন? তো এনারাও ছিলেন। এবার সেই লোক জড়ো করার জন্য আবার নতুন মিথ্যের ডুগডুগি বাজানো হচ্ছে, আবার এক নতুন তথ্য হাজির করার চেষ্টা করা হচ্ছে, যা নতুনও নয়, তথ্যও নয়। আসলে নতুন সিএফএসএল রিপোর্টের নামে এই বিচারকে আরো দীর্ঘায়িত করা, এই আন্দোলনকে 2026 পর্যন্ত জিইয়ে রাখার চেষ্টা ছাড়া আর কিচ্ছু নয়। ভাবুন ভাবুন ভাবুন, ভাবার প্র্যাকটিস করুন, ভাবতে থাকুন। ভাবা প্র্যাকটিস করা খুব জরুরি। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।